15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন, গণ অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা স্মরণ, আন্দোলনের সংশ্লিষ্টদের, রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনের সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় আলমাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায় ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতা দমে যায়নি, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বদা দাঁড়াতে প্রস্তুত তারা। তা জানান দিতেই সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে যোগ দেন হাজার হাজার ছাত্র জনতা। কর্মসূচিতে অংশ নেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ইনকলাবিনা আজাদি
তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে ছাত্র জনতার স্রোত ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায়। হাতে শহীদদের নাম সম্বলিত প্লেকার্ড, মাথায় ও হাতে জাতীয় পতাকা, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা তারুণ্যের মিছিলে উত্তপ্ত ছিল রাজধানীর রাজপথ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারও যোগ দেন সমাবেশে। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দাবি ছিল তাদের কণ্ঠে। এক দফা যে প্রোফাইল আমাদের 4 তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল 3 তারিখে, সেটার জন্য আমি মূলত রাস্তায় নেমেছিলাম এবং সেখানে ছাত্রলীগ কর্তৃক ধৃত হয়েছে, আমাকে পিটিয়ে আমার পা ভেঙে দিয়ে দেয়। আমার ছেলে তো খেলাধুলা পছন্দ করতো, ক্রিকেট খেলতো, বল খেলতো, ওই যে ব্যাডমিন্টন খেলতো, তো এদের মাঝে আমার ছেলেরা আমি খুঁজে পাই। রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করে নতুন দেশ গড়ার অঙ্গীকার করেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বাংলাদেশকে আমরা আবারও দেখাতে চাই যে ছাত্ররা এখনো দমে যায় নাই, ছাত্ররা এখনো অ্যাক্টিভ, যে কোনো পরিস্থিতিতে ছাত্ররা এখন এক হতে পারে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্ররা দলে দলে ছুটে আসছে, এমনও আছে এই জায়গায় গতকাল রাত থেকে অবস্থান শুরু করছে। সর্বমহল ছাত্র জনতা, ছাত্র বৈষম্য বিরোধী এবং যে রাজনৈতিক দলগুলো আছে সবাই মিলে আমরা দেশের হয়ে কাজ করব। এই রক্তের উপরে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে চাই সেটা কোনোদিনও কায়েম হবে না। যারা আওয়ামী লীগকে ক্ষমতা নিতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে যদি আমরা দ্রুত বিচারের আওতায় না এনে এই সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা না করি, তাহলে আমাদের হাজার হাজার ভাইদের শহীদের রক্তের সাথে আমরা প্রতারণা করব। জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে এমন সিদ্ধান্তে রাতেই পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা করে মার্চ ফর ইউনিটি। জুলাই বিপ্লবের 5 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো তরুণ। একটাই দাবি, জাতীয় নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নতুন বাংলাদেশ গড়তে চান এই তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদান স্মরণ করেন। বলেন, জুলাই অভ্যুত্থানের মতো ভবিষ্যতেও রাষ্ট্র গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন ছাত্র শিবিরের সদস্যরা। সকাল 8টা থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ছাত্র শিবির ছাড়াও এতে অংশ নেন জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদানের কথা উল্লেখ করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গেল 15 বছর নানাভাবে শিবিরকে ধ্বংস করার চেষ্টা করা হলেও সংগঠনটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। মিথ্যাচার, অপপ্রচার, রক্তদান, অপবাদ, হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়না ঘরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। 2006 সালের লগি বৈঠা আন্দোলন সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিচারের দাবি করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। এ সময় জাতীয় ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব দেন সম্মেলনে অংশ নেয়া নেতারা।
নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট হস্তান্তর করে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে কয়েকটি স্যাম্পল সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে পরীক্ষা করিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার দিবাগত রাতে আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি ফ্লোর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস কারণ জানতে সে সময় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সচিবালয়ের আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট হস্তান্তর করে কমিটি। পরে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। ঘটনার পর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে 3টি এবং ফায়ার সার্ভিসের একটি স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করে বিস্ফোরকের কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়। এমনকি ঘটনাস্থলে ডগ স্ক্যাড দিয়েও পরীক্ষা করেও বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের আইএনএর আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের এখানে নেই। স্বরাষ্ট্র সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়নি। কাল কিংবা পরশু থেকে মন্ত্রণালয়গুলো কাজ শুরু করতে পারবে। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না। আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে, যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো। সচিবালয়ে আগুনের ঘটনার একটি ভিডিও রিলিজ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। বারিধারায় মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। 12:15টায় বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। প্রধান উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খোলা শোক বইয়ে একটি শোক বার্তা লেখেন তিনি। পরে প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন। 1986 সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এর আগে ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। হাইকমিশনে রাখা শোক বইয়ে শোক বার্তা লেখেন তিনি। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল 11:30টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে স্মৃতি স্মরণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখনও আন্দোলনে আছি। যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে
ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিলেট জেলা ও মহানগর বিএনপির আলাদা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে নগরীতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুজদিল লুনা সহ অন্যরা। এর আগে সকালে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জনগণকে নিঃসংকোচিতে নির্ভয়ে তার যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে ৩১ দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, যুদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ। এদিকে সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ইয়াজউদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই। তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে। বিএনপিতে কোনো বিভক্তি নেই বলেও এ সময় জানান এই নেতা। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা আত্মহতি দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এখন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করা হচ্ছে। তরুণদের ভোটার তালিকায় অংশ নিতে উৎসাহিত করছে কমিশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। 31st নাইট উদযাপনে চলছে নানা আয়োজন। রাত 8টার পর থেকে গুলশান বনানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। অভিজাত এলাকার ইংরেজি বর্ষবরণের সব আয়োজন এবার হোটেল, রেস্তোরাঁ আর 5 তারকা হোটেল কেন্দ্রিক। সন্ধ্যা থেকেই রাজধানীর অভিজাত এলাকায় অনেকটাই ছিল ছুটির আমেজ। রাত 10টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি চলছে। তবে বর্ষবরণের জমকালো আয়োজনের কমতি ছিল না 5 তারকা আর অভিজাত এলাকার হোটেল, রেস্তোরাঁগুলোতে। এদিকে বাংলাদেশে 31st নাইটের খবর সংগ্রহে টিএসসিতে আছেন এই মুহূর্তে সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, 31st নাইটকে ঘিরে টিএসসিতে আয়োজন কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আসলে 31st নাইটকে ঘিরে টিএসসিতে যে আনুষ্ঠানিকতা থাকার কথা সেটি কিন্তু আমরা দেখি না, কারণ রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের আতশবাজি কিংবা ফানুস উড়ানো যাবে না। কারণ আপনি জানেন যে এর আগের বছরগুলোতেই ফানুস উড়ানোকে কেন্দ্র করে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর গত বছর মেট্রো রেলের 1 জানুয়ারিতে আতশবাজির যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু বরাবরই দেয়া হয়। এরপরও রাত 12টা বাজলে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে তরুণ মানুষরা কিন্তু আতশবাজি ফোটায়। কিন্তু আমি এই মুহূর্তে টিএসসি-তে অবস্থান করছি। টিএসসির সামনে রাজু ভাস্কর্যের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে পুরাটাই কোনো ধরনের আয়োজন এখন পর্যন্ত নেই। এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু রয়েছে, কারণ শাহবাগের মোড় দিয়ে, তারপরে পলাশী মোড় দিয়ে, দোয়েল চত্বর, চারপাশ দিকেই কিন্তু বহিরাগতদেরকে টিএসসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর ফলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করছে। এখন দেখার অপেক্ষা, আর 1 ঘন্টা পরেই ঘড়ির কাঁটা 12টা বাজবে, তখন কোনো ধরনের কোনো আয়োজন থাকবে কিনা বা কোনো ধরনের আতশবাজি ফুটাবে কিনা সেটা সেই সময় বলা যাবে। এই মুহূর্তে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এখানে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থানে। বিশেষ করে আমরা শাহবাগ দিয়ে আসার সময় দেখেছি যে সেখান থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাস্তার দুপাশই বন্ধ করে শুধুমাত্র একটি গেট খুলে রাখা হয়েছে, গাড়ি চেক করে করে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। রায়হান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শুভ মাহফুজ টিএসসি থেকে জানাচ্ছিলেন বাংলাদেশে 31st নাইট উদযাপনের সর্বশেষ খবর। ঘটনায় ভরপুর ছিল 2024 সাল। পাতানো নির্বাচনের মাস 7 পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন থেকে শুরু করে মতিউরের ছাগলকাণ্ড, সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির খবর ছিল টক অব দ্য কান্ট্রি। নারীদের সাফ ফুটবল কিংবা যুবদের এশিয়া কাপ বিজয় আনন্দে উদ্বেল করেছে বাংলাদেশের মানুষকে। তেমনি অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু বা ইসকন নেতা চিন্ময়ের ঘটনা ভাবিয়ে তুলেছে মানুষকে। 2024 সালের আলোচিত ঘটনাগুলো জানাচ্ছেন দীপন দেওয়ান। চলতি বছরের শুরুতেই 7 জানুয়ারি পাতানো নির্বাচনের আরেক রেকর্ড গড়ে টানা 4র্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে মসনদের দখল নেয় আওয়ামী লীগ। 300 আসনের 224টি হাতিয়ে নেন আওয়ামী লীগ। আমি দামি নামখ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘদিনের সহচর জাতীয় পার্টিকে দেয়া হয় 11টি, অন্যান্য দল 3টিতে ও 62 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। 2024 সালের সবচেয়ে আলোচিত ঘটনা কোটা আন্দোলন বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতন ঘটে। জুলাই আগস্ট এই আন্দোলনের বিজয় ঘরে তুলতে গিয়ে প্রাণ দিয়েছেন আবু সাইদ ও মীর মুগ্ধ সহ হাজারো মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 21,000 শিক্ষার্থী ও আন্দোলনকারী। জুলাই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে, একদিন এগিয়ে 5 আগস্ট ঢাকা চলো কর্মসূচি দেয়া হয় তীব্র আন্দোলনের মুখে। তখন পদত্যাগ করে গণভবন থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বাসভবন দখলে নেয় আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঐতিহাসিক ঘোষণা দেন। শেখ হাসিনা ভারতে পালানোর পর গোটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য হয়ে পড়ে। এমপি মন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ সময় ভিন্ন ভিন্ন রূপে আওয়ামী লীগ সমর্থকরা ফিরে আসার চেষ্টা করে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা বিদ্রোহ করে, চেষ্টা করে অরাজকতা সৃষ্টির। এরপর বিচার বিভাগে কুর অপচেষ্টা, সেটি দমাতে উচ্চ আদালতে ছুটে যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। হিন্দুদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শাহবাগেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে। অভিযোগ রয়েছে এসব ঘটনার নেপথ্যে ছিল আওয়ামী লীগের স্বার্থান্বেষী একটি মহল। কোরবানির ঈদের সময় 12 লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়।
ওই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি করে গড়ে তোলা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ঘটনাটিও দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে হিন্দু সম্প্রদায় টানা আন্দোলনে নামে। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় চলতি বছরের 25 নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার সময় তার অনুসারীরা বিক্ষোভে নামে। কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন মহলে ইসকনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়। সারা বছর দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা থাকলেও ঢাকার বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ছিল মর্মান্তিক। গ্রিন কোজি নামক এই ভবনে 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডের জন্য বহুতল ভবনে অনুমতি ছাড়া খাবারের দোকানকে দায়ী করা হয়, যেখানে দেদারসে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হতো কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে 13 মে থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে বাংলাদেশ ও কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে ওঠে। 22 মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে 13 মে নিউ টাউনের সেই বাড়িতেই তাকে হত্যা করা হয়। চলতি বছরের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে জো বাইডেনের কাছে হারলেও বছর চারেক পরে এসে কোটি কোটি মার্কিনদের চমক দেখিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবেই এটি সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। বছর শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ছিল অন্যতম বড় একটি ঘটনা। বিদ্রোহী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বাশার সরকারের 54 বছরের পারিবারিক শাসনের অবসান হয়। দেশ ছেড়ে রাশিয়া পালিয়ে যায় বাশার আল আসাদ। টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল 8 ডিসেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারায় টাইগার যুবারা। পিছিয়ে ছিল না নারী খেলোয়াড়রাও। 30 অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশে ফেরার পর ছাদ খোলা বাসে লাল সবুজের জার্সি পরা নারী ফুটবলারদের সংবর্ধনায় ভাসায় লাখো বাংলাদেশি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। রিপোর্ট করছেন SM ফায়েজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকেরা। এবারে 46 জন নারী সহ 695 জন সৈনিক যোগ দেন বিজিবিতে। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি বিজিবির নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করে এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমরা নবীন সদস্য হিসেবে নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা করবো বাংলাদেশের রক্ষা করার। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে
এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রায় ৩১,০০০ কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ২০১২ সালে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় ২ বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এক যুগ পেরিয়ে হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। এদিকে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর ৭ এমপির বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত শেরপুরের সেলিম দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তার জরুরি অস্ত্রোপচার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আহত সেলিমকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এ সময় আহত সেলিম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাকে চিকিৎসা না দিয়ে হয়রানি করে বের করে দেওয়া হয়। ডক্টর রফিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার চিকিৎসার খোঁজ নেন। এ সময় ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আহত সেলিমের মার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা কাজে বাধাদানকারী ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট ডাক্তাররা এখনো বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। অভিযোগ আছে যে তাদের অনেকেই অন্য এক গোষ্ঠীর সহায়তায় পদোন্নতি কিংবা তাদের চাহিদা মতো পোস্টিং করে নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সাহায্য ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং চিকিৎসা প্রদানে বাধাদানকারী ওই সকল চিকিৎসককে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান ডক্টর রফিকুল ইসলাম। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুর মানিকনগরে ওরস মোবারক উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। রাইল ইউনিয়নের পাবিয়া জুরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ। ইনসানিয়াত বিপ্লবের জনসমাবেশ হয়েছে নরসিংদীর বেলাবতে। বিকেলে উপজেলার আমলার ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেমা হায়াত। ২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের হার ১৩% কমেছে। এবছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭৫৮ শ্রমিকের প্রাণহানি ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১১৭ জন কম। এ তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির এক জরিপে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলিমিনা জানিয়েছেন, এবছর সর্বোচ্চ ৩৮০ জনের প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে। নতুন টিভিসিতে গ্রাম বাংলার টিউবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। রাজধানীতে এক আয়োজনে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। উপস্থিত ছিলেন গ্রাম বাংলা টিউবের ডিরেক্টর একরামুল হক, ডিরেক্টর জামাল উদ্দিন, জিএম রিয়াজ মোর্শেদ, ক্রিয়েশন ওয়ার্ল্ডের ডিরেক্টর আপন খান, টিভিসি ডিরেক্টর প্রবীর রয় চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যা দ্রুত বিচার দাবি। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন, গণ অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা স্মরণ, আন্দোলন সংশ্লিষ্টদের। রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন।
জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে, জানালেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।